বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রকৃতিপ্রেমী এই মানুষটি গ্রামের সহজ সরল মানুষদের জীবনযাত্রা, তাদের মনন, তাদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি সহজ ভাষায় ফুটিয়ে তোলেন। পড়তে পড়তে মনে হয়, আহা, আমিও যদি এভাবে লিখতে পারতাম। ঈশ্বরপ্রেম কোনো তত্ত্বকথা নয়, তত্ত্বের কচকচি দিয়ে তাকে খুঁজেও পাওয়া যায় না। প্রকৃতি, মানুষ, জীবজন্তু ইত্যাদির প্রতি ভালোবাসার মধ্যে দিয়েই তাকে অনুভব করা যায়। স্রষ্টাকে পেতে হবে তারই সৃষ্টির মধ্যে দিয়ে। আমাদের আজকের গল্প দ্রব্যময়ীর কাশীবাসে অজ পাড়াগাঁয়ের এক অশিক্ষিত বৃদ্ধার সেই উপলব্ধি লেখকের জীবনবোধের অসামান্য উদ্ভাস। গল্পটি কেমন লাগলো তা কমেন্টসে লিখে জানাবেন। আপনাদের কমেন্টস আমাদের ভালো গল্প পাঠে প্রাণিত করে। আসুন শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দ্রব্যময়ীর কাশীবাস। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী। কারোর সাথে কারোর কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। ধ্রুব ঠাকুরের বাড়ির চারিধারে বনে বনে নিবিড়, সূর্যের আলো কোশমিন কালো ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষায় জলে টইটম্বুর। দিন রাত ব্যাঙের একঘেয়ে ডাক, দিনে রাতে মশার বিনবিনুনি। ধ্রুব ঠাকুরের নাতি বললে, ঠাকমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনবো? ধ্রুব ঠাকুরের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনালো, কারণ আজ 2 মাসকাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর। ঘড়ির কাটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। ধ্রুব ঠাকুর পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে পড়বেন, করবেন, তারপর জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির 9 ঠাকুর এসে জিজ্ঞাসা করবেন জানালার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নব, মোলেই বাঁচি, নিত্যি জ্বর। ওরে মারে, হাত পা কি কামড়ানটাই না কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না। এ কি কাণ্ড গো! পরে মিনতির সুরে বলবেন, ও নব, লক্ষ্মী দিদি আমার, শীত তো আজ ভাঙল না। কাঁথা গায়ে দিচ্ছি, নেপ গায়ে দিচ্ছি, তুমি ওই বাঁশের আলনায় পুরনো তোষকটা পেরে আমার গায়ে যদি দিয়ে দাও, চেপে ধরবো। হ্যাঁ দিদি, ধরো নব, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি? অমন করো না। ছি, টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চার নাতি সব। ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নব। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো দেখি। আমার গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জটে গয়লার ওই অডল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেবো ক্ষণ। আমাদের গরু রয়েছে ওই জটে গয়লার জমির কাছেই। তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা 9 ঠাকুর আবার এসে জানালায় দাঁড়িয়ে বলবে, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপকাথায় ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো, আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়। মেজ নাতি পাকশিতে ইবিআরে। ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য 2টি অবিবাহিত।
বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে। আজ বছর 5-6 আগে বড় নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালা ঘর, ছেঁচার বেড়া, এমন ধারা জঙ্গল যে দিন মানেই বুনো শুকর লুকিয়ে থাকে, মশার তো ঝাঁক। মাগো, কি কাদা ঘাটের পথে, এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাড়ার মতো নাক আরও উঁচু এবং তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। নঠাকরুনকে বলেন, সুদের সুদ, ও যে কি মিষ্টি তা তোমাকে কি বলবো নব। দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বন্ধা বিধবা নঠাকরুন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন, দিদির সবই বাড়াবাড়ি। নঠাকরুন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস 2 বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখিও থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র এই নঠাকরুনই দ্রব্যময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানলায় উঁকি মেরে 2-একটা কথাও বলেন। কিন্তু এবার যেন দ্রব্যময়ী একটু বেশিই ভুগছেন। আষাঢ় মাসের প্রথম থেকেই জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার ওপর। পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপতোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর যেন ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছ দিদি? 2-3 বার ডাকের পর নঠাকরুন উত্তর দিলেন, কে ডাকে? ও দিদি, ঠেলে উঠেছ? বলি, আমার গরুটা কি এনেছ মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গড়ি করেই মোলে শেষ কালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো, গোয়ালে। খেবলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকরুন টেমিটা জ্বালালেন। আমরা গাছে একটা তেড়ো পাখি আর একটা তেড়ো পাখির সাথে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকরুনের জ্বরতপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো যেন বলছে, কুতলি কুতলি, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি। দ্রব্য ঠাকরুন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছেই, 8 ঘন্টা হয়ে গেল, একে তো মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি বলতো? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকরুন মুংলি গরুকে দেখে প্রাণটা ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি, এক ঘর বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়, কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন এই গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন তিনি। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকরুনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনে শাকও পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা।
মুখুজ্জি গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকরুনের নাতি কটি চাকুরে, এজন্য দ্রব্য ঠাকরুনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞাসা করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ দুটো ভাত রাঁধবো, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ দুই চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই, তুমি যে তিমিরে সেই তিমিরেই। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান, কোনো বাগানে বেড়া দেওয়াও নেই। ঘন আড়শেওড়া ও বন চালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে দু একজন সূচিবাইগ্রস্থা বিধবা পথের নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছেন। দ্রব্য ঠাকরুন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন। এমন সময় মুখুজ্জেদের সেজ বউ পিছন থেকে বললেন, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ে খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কি না একাত্তা, একটা গাছ কাঁঠাল, সব বনেশেদের জন্যে যদি তার কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে? আমি কি চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যে চোরের সব ঝাড়, দেখ তোর না দেখ মোর, সব বনেশে কলিকালে কি ধর্মজ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যায়। দ্রব্য ঠাকরুন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় দেখলেন বাড়ির পেছনে কাগজিলেবু গাছটার তলায় কি একটা খসখস শব্দ হচ্ছে। দ্রব্য ঠাকরুন হাঁক দিলেন, কে রে, কে? নেবুতলায় কে? ক্ষীণ বালিকা কণ্ঠের উত্তর এলো, এই যে আমি কনক ঠাকমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয়, এদিকে সামনে আয় বলছি। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে বুঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে দ্রব্য ঠাকরুনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। এই যে আমার মার মুখে খুব অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললেন, যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু। দ্রব্য ঠাকরুন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে যে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছ্যাচর নিয়ে হয়েছে আমার, তোর মার অরুচি তা হাটে নেবু কিনতে পারিস না? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দ্রব্য ঠাকরুন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকমা। কি রে, কি? আমি চলে যাব। কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? দ্রব্য ঠাকরুন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞাসা করলেন, তোর পরনের কাপড়টা কাঁচা? ওই কলসিটা থেকে আমায় একটু জল গড়িয়ে দে তো দেখি। মেয়েটি তাই করলে। দ্রব্য ঠাকরুন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলে পুলে হবে নাকি? তা তো জানি না ঠাকমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে বলে দিলুম, বুঝলি? দ্রব্য ঠাকরুন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ঠাকমা শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল। কি ভাই, আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাই কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন,
আপনার বাড়ির পেছনে হরিরায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচবো না। আসলে দ্রব্য ঠাকুরনের গাছপালার ওপর বড় মায়া। স্বামীর আমলে যা কিছু যৎসামান্য জমিজমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করলেও এই কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডালও কাটতে তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবুও গাছ বিক্রির কথা তুলতে পারবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুরের পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটা ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু দ্রব্য ঠাকুরুন তাকে ডুমুর পাতাও পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে দ্রব্য ঠাকুরুন বেশ ভালোই বোধ করেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরুন ছাড়া কেউ উঁকি মেরেও বড় দেখে না। দ্রব্য ঠাকুরুন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুবই ইচ্ছে। কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুরমা, আর একটা নেবু দেবেন? কেন রে, কেন? ও বেলা তো দিয়েছি। ও বেলা নেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা, আয়, উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো লেবু পাওয়া যাবে না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেখানেই পড়ে। কিন্তু দ্রব্য ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বিকালবেলাটিতে। তবু দুটো কথা বলবার লোক তো বটে। দ্রব্য ঠাকুরুন আপন মনেই বকে চলেছেন। নাত বইয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলীর কথা, ছোট নাতি পরেশ তাকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, থাক না, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, তারপর শোন না। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা আচ্ছা, শোন। তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না। ওর মাও দেবে না, বড্ড হেজল দাগড়া মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দেও না। তো আমায় বললে কি জানিস, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মা অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি নে ছেলে মেয়ে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে, আবাগের বেটি? আমি এবার যাই ঠাকমা, নেবু একটা। আচ্ছা যা, নিয়ে যা একটা নেবু। শুনলি তো সব কাণ্ডখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তেঁতুলতলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দ্রব্য ঠাকুরনের মেজ নাতি নীরজচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিল, ও ঠাকমা। দ্রব্য ধর্মর করে উঠে দাঁড়িয়ে এক গাল হেসে বললেন, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরি কাকার মেয়ে কনক না? ওহ, কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে
সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল, বড় মোড়টার মধ্যে আরও কী কী জিনিস আছে তা দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে, নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। দ্রব্য ঠাকুরুন জিজ্ঞাসা করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবৌ ছিল তাই। এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলে তুমি। সন্ধ্যার পর নঠাকরুন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন। অনেক সময় পরে দেখে খুব খুশি হলেন। কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করবার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাটা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার ওপর আবার গরু, একটা বিহিত করে দাও যা হয়, নইলে। কানু বললে, সেসব জন্যেই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হয়ে গেল। দ্রব্য ঠাকুরুন বললেন, ভালো কথা, ও নব, দুখানা গজা নিয়ে যেও, জল খেও। কানু এনেছে আমার জন্যে, তাও যেমন পাগল, আমার কি আর দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নব, নিয়ে যাও। তা দেও দুখানা নিয়ে যায়। ভালোটা মন্দটা এই পাড়া গায়ে তো চোখেই দেখতে পায় না দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা, তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এই গায়ে। আমি যা বলবো তা মুখের ওপরেই বলবো বাপু। ফলে নবৌ দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুরমার পরামর্শ হলো রাত্রিবেলা কানু একটা মতলব ফেঁদে এসেছে, ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। আর একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুরমাকেও রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি? তীর্থধর্ম করার সময় তো এই। তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকতো। আজ প্রায় ৪৫ বৎসর পূর্বে ৭ মাস মাত্র বয়সে নঠাকরুনের ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ, তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রব্য ঠাকুরুন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবৌকে। বারবার মাথায় দিব্যি দিলেন মুংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নব, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি। নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জলখাবার তেল ঘিয়ে কলকলে করে 5 ব্যঞ্জন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গার হয় না এখন। ঘরের আড়ায় শুকনো নারকোল পাতার আঁটি পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষার উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রব্য ঠাকুরুন যে সময়ের যা সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না। সে দান করে গেলেন কতক নঠাকরুনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই 1 বোঝা প্যাকাটি নিয়ে যা। কনকি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, হুঁ। নঠাকরুন চোখের জল ফেললেন যাবার সময়।
দ্রব্য ঠাকরুন ট্রেনে কোনো রকমে সুচিতা বজায় রেখে কাশী এসে পৌঁছালেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশী বাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব্য ঠাকরুনের জন্যে। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের। তিনি চাবি খুলে দিলেন। দ্রব্য ঠাকরুন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান করলেন। দ্রব্য ঠাকরুন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন এবং সুর শহুরে সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব্য ঠাকরুনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রব্য ঠাকরুনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্যে রাখলুম। দ্রব্য ঠাকরুন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। দ্রব্য ঠাকরুন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? বলছি লোম বস্ত্র বের করে পড়ুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোম বস্ত্র কী জিনিস পাড়াগাঁয়ের মানুষ দ্রব্য ঠাকরুন কখনো শোনেননি। তবে জিনিসটা যে বস্ত্রজাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোম বস্ত্র নেই? আপনি জব করেন কি পরে? এই সাদা থান পরেই জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা একা থাকা দ্রব্য ঠাকরুনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কি মুশকিলেই পড়া গেল। না, কাশীর লোক ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজবাসিনী। দ্রব্য ঠাকরুনের চেয়ে তার বয়স 2-5 বছর কমই হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব্য ঠাকরুন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান বক্তৃতা কথকথা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন। দ্রব্য ঠাকরুন বুঝতেও পারলেন না। ফিরবার পথে দ্রব্য ঠাকরুন জিজ্ঞাসা করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় মানে স্বামী দেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণ দেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ, দুই ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে দ্রব্য ঠাকরুনের দিকে চেয়ে রইলেন। বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নামও শোনেননি? না। কে তিনি? কই না তো। এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। দ্রব্য ঠাকরুনের কোনো দোষ নেই। তিনি অজ্ঞ সেকেলে লোক। অজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারোর মুখে শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাকে বলেনি। দ্রব্য ঠাকরুন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক অজ্ঞ মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই দ্রব্য ঠাকরুন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্ম বাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বক বক বকুনি জুড়ে দেবে। আর কি সব কথা জিজ্ঞাসা করবে। কর্মফল কি,
পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তাঘাটে বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি পর্যন্ত নেই। এত বিরক্ত ধরে ধ্রুব ঠাকরুনের, কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একা বাসায় ফিরতেও পারবেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া, চারিপাশের ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। ধ্রুব ঠাকরুন শুনতে লাগলেন কেউ জিজ্ঞাসা করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ আমার হাতখানা দয়া করে দেখে দিবেন কি? নীরজা জিজ্ঞাসা করলেন, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন? ধ্রুব ঠাকরুন শুনে শুনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেপা। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপর সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যান না কি যোগে বসলো, আর ওঠে না। ধ্রুব ঠাকরুনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই। সে কথা এতক্ষণ মনে ছিল না, তো এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে ধ্রুব ঠাকরুন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সবই চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলই যাচ্ছে আসছে। কি জানি ওদের কথা তিনি কিছুই বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন, বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে। মুংলি গরুটার কথা এত আজকাল মনে পড়ছে। শীতের রাতে পাছে মুংলির কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে। আহা, নবৌ কি মুংলিকে অত যত্ন করছে? তার মতো তিনি যে পেটের মেয়ের মতো ওকে, না, তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবৌয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবৌ লিখেছে মুংলি ভালো আছে, শিগগিরই বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালেই নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্য। নীরজা দীর্ঘশ্বাস ফেলে ধ্যানভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যায়, রাধি খায়। ধ্রুব ঠাকরুন মনে মনে বললেন, মরো না, এখানে শুকিয়ে হত্যে দিয়ে পড়ে থাকো। কে মাথায় দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যাস করছি কি না, প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। মেয়ে ছেলেটা পাগল নাকি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো, বাবা এখন বাসায় চলো দেখি। বাসায় এসেও কি তার নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি, শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনের ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড এক বর্ণও তিনি বোঝেন না। ওই মেয়ে ছেলের চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গিটি বা কি? ধ্রুব ঠাকরুন না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বললেন, আহা হা হা, কি চমৎকার। ধ্রুব ঠাকরুন বসে ঢুলতে ঢুলতে ভাবলেন, থামলেও বাঁচি বাবা। সকালে উঠে নীরজা বললেন,
আজ আমার গুরুদেব আসবেন। দিদি, দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। বেশ মোটা, ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদি জোগাড় করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো। ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কী সব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যতবা এ বকে ততবা ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পরে দ্রব্য ঠাকুরুনকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায় মা? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেববা। দীক্ষা নিয়েছ? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ! দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে তো। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে আবার ঘর ভাড়া, তার মধ্যেই খাওয়া। পয়সা পাই কোথায় বলুন? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসিনি, শরীরটা সারাতে এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? দ্রব্য ঠাকুরুন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও। চুপ করে থাকলে তো হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ, কি বিপদ! এ মেয়ে ছেলে সব সময় কি আবোল তাবোল বকুনি। মুখে বললেন, আমি তো কিছুই বুঝি নে, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলি। তবুও দুজনেই নাছোড়বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে সবই যে মাটি। আজ আছো, কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ইহকালের তিনি, পরকালেরও তিনি। দ্রব্য ঠাকুরুন মনে মনে বললেন, মরণ মেয়ে ছেলের। তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ঢং দেখো না। যাই হোক, বহু তর্ক করেও দ্রব্য ঠাকুরুনকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলেও ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধি মতো একজন 70 বছরের মৃত্যুপথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতোই একটা জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদবাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো 1 ছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এনে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব্য ঠাকুরুন জিজ্ঞাসা করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি বেচে দিলে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা। গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে। এ মেয়ে ছেলের মুখে সব সময় বড় বড় কথা। দিগে যা, তোর সব কিছু গুরুর পাদপদ্মেই বিলিয়ে দে। আমার কি?
বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাড় ছড়া দিয়েছিল তা কোনো মেয়ে মানুষ এইভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটিই বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায় গত আষাঢ় মাসের প্রথমেই উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সেই বনের মধ্যে? হয়তো কোন কি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব ঠাকরুন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। ও মেয়ে ছেলে এত রাতে করে কি? হুস হুস করে কত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘোরে মুখ চাপা লাগলো নাকি? দ্রব ঠাকরুন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে ওগো? নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দ কিসের? কুম্ভকের রেচক পূরক অভ্যেস করছি, অনেক রাত ভিন্ন হয় নাকি না? ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, এ মেয়ে ছেলে ঘুমুতেও দেবে না মনে হচ্ছে রাত্রিরে। দ্রব ঠাকরুন বললেন, যাকগে, ঘুমের ঘোরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোয়নি এখনো। ঘুমুলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি, ও দিদি, ঘুমোলেন না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবও না। দেহ কী জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের জন্যও নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দ্রব ঠাকরুনের পিত্তি পর্যন্ত জ্বলে গেল। কিনগে যা না, কিনগে যা, তোর যদি পয়সা থাকে কিনে নে, রাত্রিরেতে একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। দ্রব ঠাকরুন তাকে বললে, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছেন, এই তো সব থেকে ভালো। ও মেয়ে ছেলে পাগল ভাই। পাগল? সে কি? না বাবু, বেজায় ধর্মিষ্টি। এত ধর্মিষ্টি আমার পোষাবে না। আমাকে তুই অন্য জায়গায় সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে। ঠাকুরমার যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে, না হয় তুমিও একটু ধর্মিষ্টি হও। হ্যাঁ, উনি ওই রকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলের। ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। দ্রব ঠাকরুন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকমা। আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি! আচ্ছা, তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাব যে এখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতো কথাবার্তা। ঠাকুমা, তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকরুনের চিঠি আগে আগে আসতো। গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন।
দেশে কে আছে আপনার? শুনেছি তো সেখানে কেউ থাকে না। বাড়িটা আছে, গাছপালারা আছে। দিদি, এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিচ্ছু নয়, কিচ্ছু নয়, একমাত্র তিনিই সত্যি বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। দ্রব্য ঠাকুরুন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, কড়ার দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁদর, অমন গামচাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন, কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক। শোনবার জিনিস, কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড়বান্দা অবশেষে নিয়ে গেলেন দ্রব্য ঠাকুরুনকে। কেদারঘাটে এর আগেও 2-3 বার দ্রব্য ঠাকুরুন এসেছেন সত্যর মার সঙ্গে। ওপরে রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগামতো কথক ঠাকুর কথকথা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়েই অনেক বেশি। সত্যর মা জিজ্ঞাসা করলেন, দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বলনি। আনিওনি। 8 আনার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেবো এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দাও। নাতিরা ক টাকাই বা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালে তাই তোলা রইবে। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। 2-3খানা পানশিতে সুসজ্জিতা নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন। কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। দ্রব্য ঠাকুরুনের মন অজ্ঞাতেই অনেক দূরে চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড় পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললেন, চলুন দিদি। দ্রব্য ঠাকুরুন লক্ষ্য করছেন সমস্ত সময় নীরজা ফোঁস ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলছে, আহা হা হা হা, আহা হা হা হা। যদি মেয়ে ছেলের সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়। কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথাও বলে না। কাশীখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়। পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো 2-1টা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদা, ফজলি, ট্যাংরা পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে এখন কি কাশীবাস করবার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়া আর না। গানে বলে, কে বা কার পর, কে বা কার আপন। এই মরেছে, এ মেয়ে ছেলে আবার শুরু করেছে। কাল শয্যা পড়ে, মোহতন্দ্রা ঘোরে, দেখে পরস্পরে অসার আশার স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, ইনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। নীরজা উদ্দেশ্যে প্রণাম করলেন। দ্রব্য ঠাকুরুন মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যায়। আপনার বয়স আমার চেয়ে বেশি,
আপনার এখন উচিত গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধনমুক্ত হয়ে এক মনে কাশী বাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত দৌড়ে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম। দ্রব্য ঠাকরুন মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম। মেয়ে ছেলের কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্যি এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড় ন্যাওটা। যেখানে যাব সেখানেই যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলি। আহ, আবার এই সব কথা আপনার মুখে? জড়ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন। সব মিথ্যা, বাকি সব মিথ্যা। দ্রব্য ঠাকরুন কোনো কথাই বললেন না। তার ওর কথা একেবারেই ভালো লাগে না। এ মেয়ে ছেলে যেন কি কি বলে, কি করে। এমন পাষাণ মেয়ে ছেলে যে ছোট ছেলের বিয়েতে বাড়ি পর্যন্ত গেল না। মুখ দেখতে আছে ওর, ছি। সারা রাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছলে চোখে তার মুংলি দাঁড়িয়ে আছে। নবৌ তাকে যত্ন করছে না। বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে। এত কাঁঠাল 3-4 বছরের মধ্যেও হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুখুজ্জি গিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে? তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেবো। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দে দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকমা, একটা নেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপা খবিষ্যান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ করে গালবাদ্য সহকারে শিব পূজা করছেন। দ্রব্য ঠাকরুনের উঠতে আজ একটু বেলা হয়েছে। মনও তার খুব ভার। তার আপনার জন পড়ে রইল। তার মুংলি, তার খয়ের খাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আরও এই মেয়ে ছেলের জ্বালায়। নীরজার গালবাদ্য থামল। দ্রব্য ঠাকরুনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সইদের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশীবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললেন গুরুদেব আসছেন সামনের সোমবারে। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবেই যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কি না। আজ বড় শুভ দিন আমার। গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না কিন্তু। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। দ্রব্য ঠাকরুন বললেন, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হলো। দ্রব্য ঠাকরুন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশীবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন। ও মেয়ে ছেলের কাছে আর 2 মাস থাকলে আমি পুরো পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দ্রব্য ঠাকরুন দেশের স্টেশনে তার বোচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকরুন শুনে ছুটে এলেন, অ দিদি। হ্যাঁ নব, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না। তোমার যাওয়ার পর থেকে গোয়ালেই শুয়ে থাকে। সে আমার মন বলছে ভাই, তুমি কি বলবে?
তাকে রাত্রিরে স্বপ্নে দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুক বাবা বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্নে দেখেছি। একটু পরে নঠাকরুন দড়া ধরে মুংলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব্য ঠাকরুন ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলির চোখে জল পড়ে, তারও চোখে জল পড়ে। নঠাকরুন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাদন। রক্ষা করো নব, তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মেয়ে ছেলের মতো? মুংলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্ম টন্ম ছেড়ে দাও। কোন মেয়ে ছেলে, কার কথা বলছো দিদি? সে বলবো এখন সব, হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে বাবা। কানু হেসে বললে, না না, ঠাকুমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক কাশি প্রাপ্তি অদিষ্টে থাকলে তো। তুই ভাই বল, নব বলো, আমার এই ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদেয় নিয়ে যেতে পারি। কাশি প্রাপ্তির আর দরকার নেই। এই ভিটেই আমার গয়া, এই ভিটেই আমার কাশি। তিনি এই উঠোনের মৃত্তিকাতেই শুয়েছিলেন, ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওখানেই রাখিস। আঁচলের খুঁট দিয়ে দ্রব্য ঠাকরুন চোখের জল মুছলেন। বেলা যায়। আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেটকোল ফুল কোথায় জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। দ্রব্য ঠাকরুনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-6। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল? এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দ্রব্যময়ীর কাশীবাস। গল্পপাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কী ধরনের গল্প আপনারা শুনতে চান তা আমাদের কমেন্টসে লিখে পাঠাবেন। সামনের শুক্রবার সন্ধে ঠিক 7টায় হাজির হয়ে যাব নতুন স্বাদের ভিন্ন একটি গল্প নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুনতে থাকবেন বং গল্পসাথী। ধন্যবাদ।